আচ্ছা, আজকে সন্ধ্যাবেলার রেজাল্টে কিন্তু আমরা আমাদের ফোর্থ সেমিফাইনালিস্ট টিমকে পেয়ে গেছি। এফসি গোয়া তারা 2-1 গোলে চেন্নাইকে হারিয়ে সেমিফাইনালে রিচ করলো মুম্বাইকে মিট করার জন্য। এবং সারপ্রাইজিংলি লিগ টেবিলে যে 4টে টিম 1, 2, 3, 4-এ শেষ করেছিল তারাই কিন্তু আইএসএল প্লে অফ সেমিফাইনাল খেলবে। এবং সেখানে ওড়িশা কিন্তু মোহনবাগান চ্যাম্পিয়নকে মিট করবে এবং গোয়া রানার্স আপ মুম্বাই সিটি এফসিকে মিট করবে। এবং অবশ্যই দুটো সেমিফাইনাল দুটো লেগে হবে, 4টে ম্যাচ রয়েছে সেমিফাইনালের। ভীষণভাবে আকর্ষক ম্যাচ হবে, কারণ এই 4টে টিম কন্টিনিউয়াসলি গোটা সিজন জুড়ে কিন্তু ভালো খেলেছে। তো একদম লাস্ট ল্যাপে এসে প্রত্যেকেই কিন্তু চাইবে যে মোটামুটি সিজনের যে শেষটা সেটা তারা খুব ভালোভাবে শেষ করতে। মোহনবাগান অলরেডি আইএসএল চ্যাম্পিয়ন হয়ে গেছে। প্রথম থেকে একটা বিষয় বলে আসি যে এই যে আইএসএল প্লে অফটা রয়েছে বা কাপটা রয়েছে ফাইনালের দিনকে, এটা জেতাটা হয়তো একটা যে কোনো টিমের কাছে, এই 4টে টিমের যে কোনো টিমের কাছে ট্রফি ক্যাবিনেটে ট্রফি সাজিয়ে রাখার জন্য হবে। এর মধ্যে অবশ্যই ওড়িশার কাছে এই ট্রফি নেই এবং গোয়ার কাছে এই ট্রফি নেই। তারা যদি পায় তাহলে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হবে, যদি মুম্বাই পায় তাহলে সেকেন্ড টাইম, যদি মোহনবাগান পায় তাহলে সেক্ষেত্রেও তাদের সেকেন্ড টাইম। কিন্তু এই দুটো টিমের কাছে নেই। কিন্তু যদি এক্সট্রা বলি যে ভ্যালু অ্যাড করা বা ভ্যালু ক্রিয়েট করা, সেই ক্ষেত্রে কিন্তু সেটা হবে না। কিন্তু অবশ্যই একটা টিম মাঠে নামবে ট্রফি জেতার জন্য, তার জন্য এফসিতে কোনো রকম কম্পিটিশনের স্লট থাকুক না থাকুক ডাজন্ট ম্যাটার। প্রত্যেকটা টিম তাদের ফ্যানেদের জন্য, টিমের লিগাসির জন্য, হিস্ট্রির জন্য এবং অবশ্যই ফিউচারের জন্য তারা কিন্তু ট্রফি জিততে চায়। তো দেখা যাক এই 4টে টিমের মধ্যে কারা ফাইনালে রিচ করে, কারণ ফাইনাল কিন্তু কলকাতা বা মুম্বাই হওয়ার চান্স রয়েছে। যদি মোহনবাগান ফাইনালে রিচ করে কোনোভাবে, তাহলে কিন্তু কলকাতাতে ফাইনাল হবে। আর যদি মোহনবাগান রিচ করতে না পারে, যেটা হওয়ার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে, তাহলে হয়তো মুম্বাই ফাইনালটায় যেতে পারে। বাট আমরা কোথাও চাই 4 তারিখের ফাইনালটা আবারও কলকাতাতে হোক, মোহনবাগান সেখানে যাক। অপোনেন্টে গোয়া হোক বা মুম্বাই হোক, সেখানে কিন্তু মোহনবাগান সমর্থকরা বা প্লেয়াররা বুঝে নেবে যে ট্রফিটা আলটিমেট কোথায় নিয়ে যেতে হবে। আর আজকের ম্যাচটা কিন্তু অসাধারণ একটা ম্যাচ হয়েছে। ফার্স্ট হাফেই কিন্তু রেজাল্ট, যে স্কোর লাইন রয়েছে সেটা তৈরি হয়ে যায়, 2-0 গোলে গোয়া এগিয়ে যায়। একদম ফার্স্ট হাফের লাস্ট মোমেন্টে কিন্তু লেজার সিরকোভিচ একটা গোল শোধ করে, বাট চেন্নাইয়ের জন্য সেটা এনাফ হয়নি, কারণ নোয়া সাদোয়ের গোলটা বা তারপরে ব্র্যান্ডনের ওই গোলটা বহুদিন মনে থাকবে। দ্যাট ওয়াজ জাস্ট আ স্ক্রিমার। ওই জায়গা থেকে ওইভাবে অ্যাকুরেসি নিয়ে অত সুন্দর একটা ফিনিশ দেবজিতের কিছু করার ছিল না। বাট গোয়া বা চেন্নাই আজকের ম্যাচটা কিন্তু যথেষ্ট ভালো খেলেছে। এন্ড টু এন্ড গেম হয়েছে, বেশ কিছু ভালো সেভস আমরা দেখেছি, গোল লাইন সেভ থেকে শুরু করে গোলকিপারের সেভ। অসাধারণ একটা ম্যাচ হয়েছে, ব্যাটেলটা ভালো জমেছিল ওয়েন কোহেলের সাথে ম্যানুয়েল মার্কোস ঢোকার। বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে যার স্ট্রেংথ বেটার রয়েছে, যার জেতার তাগিদ অনেক বেটার রয়েছে, সেই টিমই কিন্তু উইনার হয়ে মাঠ ছাড়ে। সেটাই কিন্তু গোয়ার ক্ষেত্রে হয়েছে। এবং গোয়া মুম্বাইকে সেকেন্ড সেমিফাইনালে মিট করবে দুটো লেগে। প্রথম লেগ রয়েছে 24 তারিখে গোয়ার ঘরের মাঠে, সেকেন্ড লেগ রয়েছে 29 তারিখে মুম্বাইয়ের ঘরের মাঠে। আর প্রথম সেমিফাইনাল, সেখানে কিন্তু আইএসএল চ্যাম্পিয়ন মোহনবাগান ফেস করবে ওড়িশা এফসিকে। প্রথম ম্যাচটা 23 তারিখে ওড়িশার ঘরের মাঠে এবং 28 তারিখে রয়েছে মোহনবাগানের ঘরের মাঠে, অর্থাৎ আমাদের সকলের প্রিয় সল্টলেক স্টেডিয়ামে। তো দেখা যাক এই দুটো সেমিফাইনাল থেকে, 4টে লেগ থেকে আমরা কোন দুটো টিমকে ফাইনালের জন্য পাই। যেই যাক না কেন, যেভাবেই যাক না কেন, কোয়ালিটি কিছু 5টা ম্যাচ আমাদের জন্য কিন্তু ওয়েট করে রয়েছে। নেক্সট অবশ্যই বলতে হয় যে আগামী সিজনে কিন্তু দুই প্রধানের 4জন করে বিদেশির যে জায়গা, সেটা আপাতত প্রায় কনফার্মড বললে চলে। 2জন করে বিদেশি নতুন সিলেকশন হবে। যদি মোহনবাগানের দিকে তাকানো যায়, তাহলে সেখানে অবশ্যই ডিফেন্সে হেক্টর ইউসতে, মাঝমাঠে জনি কাউকো, ফরওয়ার্ডে দিমিত্রি পেত্রাতস এবং জেসন কামিংস। এই 4জন যে কন্টিনিউ করবে, এটা এই মুহূর্তে চূড়ান্ত। এবং যদি ইস্টবেঙ্গলের দিকে তাকানো যায়, তাহলে সেখানে অবশ্যই ডিফেন্সে হিজাজি মাহের, তার সাথে কন্ট্রাক্ট এক্সটেনশন হয়েছে। সাউল ক্রেসপোর সাথে এক্সটেনশন হয়েছে। তার সাথে মাদি তালাল নিউ সিগনেচার, এবং অবশ্যই ক্লেইটন সিলভা, তার সাথেও কিন্তু এক্সটেনশন হয়েছে। এই 4জন আপাতত ফিক্সড। সেখানেও কিন্তু 2জন নতুন ফরেনার আসবে। এবং অবশ্যই একইভাবে মোহনবাগানে যেমন ডিফেন্সে একজন, ফরওয়ার্ডে একজন, ইস্টবেঙ্গলে সেরকম ডিফেন্সে একজন, ফরওয়ার্ডে একজন। এবার যেহেতু এই দুটো টিম যাচ্ছে এফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 এর, মোহনবাগান যাচ্ছে গ্রুপ স্টেজে, ইস্টবেঙ্গল যাচ্ছে প্লে অফ কোয়ালিফিকেশনস রাউন্ডে, তো সেখানে ভালো কোয়ালিটির ফরেনার বা টপ নচ কোয়ালিটি ফরেনার কিন্তু দুটো ক্লাবের ফ্যানরা ডিজার্ভ করে। একদিকে যদি মোহনবাগানের কথা বলি, যে ব্রেন্ডন হামিল, সে গোটা সিজনে যা করেছে, বিশেষ করে ফার্স্ট লেগে যা করেছে, সেটাই কিন্তু রেকর্ডেড হয়ে থেকে গেছে। সেকেন্ড লেগে ব্রেন্ডন হামিলের কন্ট্রিবিউশন ইজ 0। এবং লাস্ট ম্যাচে অলরেডি একটা লাল কার্ডও খেয়ে গেছে, যেটা খুব একটা রেলিভেন্ট ছিল না, মানে প্রয়োজন তো ছিলই না। কেন রেফারি দেখিয়েছিল সেই নিয়ে বিতর্ক চলতে পারে, বাট রেড কার্ড দেখেছে। কিন্তু ফার্স্ট লেগে মোটামুটি ব্রেন্ডন হামিলের একটা শোষো
সিজন গেছিল, মোটামুটি একটু ভালো পারফরমেন্স করেছিল, দু একটা ম্যাচে গোল করে ম্যাচের মোড়ও ঘুরিয়েছিল, বাট স্টিল ওর থেকে যে এক্সপেকটেশনটা ছিল, ও যে স্ট্যাচারের একজন প্লেয়ার, সেটা কিন্তু মোহনবাগান লং রানে পায়নি। তো সেই জায়গাতে একজন ভালো ডিফেন্ডার অবভিয়াসলি আসবে, এবং সেকেন্ড অবশ্যই আরমান্দো সাদিকো। অলরেডি তার সাথে 2025 অব্দি মোহনবাগানে কন্ট্রাক্ট রয়েছে, বাট এই মুহূর্তে দাঁড়িয়ে ওর যে গোল কন্ট্রিবিউশন সেটাকে একপাশে সরিয়ে রাখলে, ওর যে ম্যাচের মধ্যে গেমের মধ্যে ইনভলভমেন্ট, ওর যে আর্জেন্সি, সেটা ভীষণভাবে কিন্তু ল্যাকিং হয়েছে। শুরু থেকে এই বিষয়টা নিয়ে সবাই কথা বলেছে। ফার্স্ট লেগে আরমান্দো সাদিকুর পারফরমেন্স, সেকেন্ড লেগে আরমান্দো সাদিকুর পারফরমেন্সের মধ্যে অনেকটা ডেভেলপমেন্ট হয়েছে, অনেকটা বেটারও করেছে সেকেন্ড লেগে এসে। বাট স্টিল মোহনবাগান এমন একজন অ্যাটাকারকে ডিজার্ভ করে, যে কোথাও বড় টুর্নামেন্ট হোক বা লোকাল টুর্নামেন্ট যেখানেই হোক না কেন, কোথাও কমপ্লিট অ্যাটাকার হতে পারবে, যার অন্ততপক্ষে গেমে ইনভলভমেন্টটা হাই লেভেলে থাকবে, যে নিচের দিক থেকে বল ক্রিয়েট করতে পারবে, ওপরের দিকে অ্যাটাকে যোগ দিতে পারবে, তার পাসিং অ্যাকুরেসি হাই লেভেলে থাকবে, অ্যাসিস্ট যথেষ্ট ভালো হবে, অন্ততপক্ষে 4-5টা অ্যাসিস্ট রাখতে পারবে। এইরকম একজন স্ট্রাইকার বা এরকম একজন ফরওয়ার্ড কিন্তু মোহনবাগান এই মুহূর্তে সার্চিংয়ে অবভিয়াসলি রয়েছে। তো সেই জায়গাটা কত তাড়াতাড়ি কমপ্লিট হয়, কারণ রাখতে হবে মাথায় যে জুন মাস থেকে কিন্তু সিজন শুরু হয়ে যাচ্ছে, কারণ সম্ভবত জুনের শেষের দিক থেকে ডুরান্ড কাপ শুরু হয়ে যাবে, যেটা আপাতত সবার কাছে একটা প্রি সিজন টুর্নামেন্টের মতো। জুলাই অগাস্ট থেকে কিন্তু শুরু হয়ে যাচ্ছে এফসি চ্যাম্পিয়ন্স লিগ 2। তো কোথাও টার্গেটটা কিন্তু এই মুহূর্তে সেট করে নিতেই হবে, যে কত তাড়াতাড়ি প্লেয়ার সিগনেচারগুলো হয়ে যায়। যদি ইস্ট বেঙ্গলের কথা বলি, তাহলে সেখানে অবশ্যই ডিফেন্সে জর্ডান এলসি তাকে ছেড়ে দেওয়া হতে পারে, তার পরিবর্তে আরও একজন স্প্যানিশ ডিফেন্ডার আসতে পারে। এই মুহূর্তে কার্লোস কোয়াদ্রাত কিন্তু বেশ কিছু প্রোফাইল নিয়ে তিনি নাড়াচাড়া করছেন, তার সাথে আরও একজন ফরওয়ার্ডের প্লেয়ার, যার কিন্তু স্প্যানিশ হওয়ার সম্ভাবনাটা গত কয়েকদিনে ঘুরে বেড়াচ্ছে। যখন থেকে রবসন রবিনোর যে ব্যাপারটা, সেই ব্যাপারটা প্রায় নিভে গেছে বলা চলে, সেটা নিয়ে আর খুব একটা কোনো রকম কথা শুনতে পাওয়া যাচ্ছে না, যেহেতু বসুন্ধরা কিংসের তরফ থেকে পুরোপুরি রবসনকে আরও রেখে দেওয়ার যে চুক্তি ছিল সেটাকে তারা ট্রিগার করে দিচ্ছে। তো সেই জায়গা থেকে ইস্টবেঙ্গলের হাতছাড়া হয়ে গেছে, এবং সেই জায়গাতে একজন স্প্যানিশ ফরওয়ার্ড আসতে পারে, এরকম একটা সম্ভাবনাও কিন্তু দেখা দিচ্ছে। আরও একটা নাম অনেকের জানার ইচ্ছা, যে সেটা আবারও ম্যাটেরিয়ালাইজ হবে কিনা, সেটা হচ্ছে ইয়াগো ফালকিউ সিলভা। এই প্লেয়ারটাকে আবারও ইস্টবেঙ্গল জনতা দেখতে পাবে কিনা, যেহেতু তার সাথে সমস্ত কিছু ডান হয়ে গেছিল। অথেন্টিক সোর্স, একদম টপ লেভেল অথেন্টিক সোর্স থেকে কিন্তু আপডেট ছিল যে ইয়াগো ফালকু সিলভার সাথে ইস্টবেঙ্গলের চুক্তি চূড়ান্ত হয়ে গেছে। ইস্টবেঙ্গলে আসা শুধুমাত্র তার সময়ের অপেক্ষা, বাট সেই প্লেয়ারটা কিন্তু ফাইনালি আসেনি। তার যে রিসেন্ট ইঞ্জুরি রয়েছে, যে ফিটনেসের প্রবলেম রয়েছে, সেই কারণে কিন্তু ইস্টবেঙ্গল ফাইনালি তাকে আর অনবোর্ড করেনি। তো সেই প্লেয়ারটা আবারও ফিরে আসতে পারে কিনা অনেকের জানার ইচ্ছা রয়েছে, বাট এখনও অবধি ইয়াগো ফালকু সিলভাকে নিয়ে কোনো রকম কোনো কথাবার্তা কোথাও শোনা যায়নি। ফ্রেশ কোনো ফরওয়ার্ডও আসতে পারে, যেরকমটা বিভিন্ন জায়গা থেকে আপডেট কয়েকদিন থেকে ঘুরে বেড়াচ্ছে। তো দেখা যাক ফাইনালি কী হয়, ওয়েট করতে হবে আমাদের, যেহেতু হাতে সময় রয়েছে। ধরে নাও যে এপ্রিল মাসের বাকিটা সময় রয়েছে, মে মাসটা পুরোটা সময় রয়েছে, সেই জুন মাসে গিয়ে হয়তো ট্রান্সফারগুলো কমপ্লিট হলেও হতে পারে, তার আগে হয়ে যেতে পারে। কারণ সিজনের যে প্র্যাকটিস, প্রি সিজন বলো বা তার আগে যে এফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 এর প্রিপারেশন বলো, সেই প্র্যাকটিস কিন্তু শুরু হবে সেই জুন মাসে গিয়ে। তো তার আগে কিন্তু ইস্টবেঙ্গলের হাতে বা মোহনবাগানের হাতে যথেষ্ট সময় রয়েছে প্লেয়ার সিলেকশনের জন্য, প্লেয়ার সিগনেচারের জন্য। ধীরে চলো নীতি বা ধরে চলো নীতি, সেটা নিয়েই দুই প্রধান আপাতত এগোবে। তো সেই জায়গাতেও দেখার বিষয় হবে যে কত ভালো সিগনেচার হচ্ছে। এবং মোহামেডান স্পোর্টিং, তাদেরও কিন্তু দুজন প্লেয়ারই আসবে, 4জন প্লেয়ারকে তারা রেখে দিচ্ছে একইভাবে, কিন্তু এই ক্ষেত্রে দুজন ফরওয়ার্ডের প্লেয়ারকে তারা রেখে দিচ্ছে, অর্থাৎ একজন ডিফেন্ডার এবং একজন মিডফিল্ডার, সম্ভবত একজন ডিফেন্সিভ মিডফিল্ডার এবং একজন সেন্টার ব্যাক, সেটা মোহামেডান স্পোর্টিংয়ে আসতে পারে। তো এক সূত্রে বলা চলে যে 3 প্রধানেরই কিন্তু 2জন করে ফরেন প্লেয়ার আগামী সিজনে নতুন রিক্রুট হতে চলেছে, যদি এই 4জন করে প্লেয়ারই প্রত্যেকটা টিম ধরে রাখে বা এদেরকে নিয়ে চলার প্রস্তুতি কমপ্লিট করে ফেলে। তো বাকি তোমাদের কী কী ওপিনিয়ন রয়েছে রিগার্ডিং দিস থিং, অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন সাবস্ক্রাইব দ্য চ্যানেল যদি নতুন হয়ে থাকো। থ্যাংক ইউ, গুড বাই অ্যান্ড গুড নাইট।